আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এখন কথা বলবো হচ্ছে যে আরেকটা কমন রোগ নিয়ে। বাংলাদেশের মেয়েদের মধ্যে এই রোগটা বেশি দেখা যায়। এই রোগটার নাম হচ্ছে যে আয়রন ডেফিসিয়েন্সি, অনেকে দুর্বলতা রোগও বলে। ঠিক আছে, আয়রন ডেফিসিয়েন্সি আর একটু সহজ করে বললে হচ্ছে যে অ্যানিমিয়া, বাংলায় বললে, সহজ বাংলায় বললে হচ্ছে রক্তশূন্যতা। এই রক্তশূন্যতাটা দেখার অনেকগুলো উপায় আছে বা বোঝার অনেকগুলো উপায় আছে। প্রথম হচ্ছে যে সর্বপ্রথম যে জিনিসটা দেখা যায়, বাইরে থেকে পর্যবেক্ষণ হয়, সেগুলো হচ্ছে আপনার লক্ষণগুলো। রক্তশূন্যতার প্রাথমিক যে লক্ষণটা, প্রাথমিক যে লক্ষণগুলো সেগুলো হচ্ছে যে আপনার শরীর দুর্বল লাগবে প্রচণ্ড পরিমাণে। মানে এটার পেছনে কারণ হচ্ছে যে রক্তশূন্যতা বলতে মূলত এটা রক্তশূন্যতা না, এটা যে মূল উচ্চারণটা আয়রন ডেফিসিয়েন্সি বা লৌহ শূন্যতা। ঠিক আছে, লৌহ শূন্যতার কারণ হচ্ছে যে আমাদের শরীরে যে রক্ত আছে, এই রক্তের একটা উপাদানের নাম হচ্ছে হিমোগ্লোবিন। এই রক্তের উপাদানটা মূলত এই হিমোগ্লোবিনটা মূলত হচ্ছে যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন বহন করার জন্য ব্যবহার হয়। শরীর ব্যবহার করে, আলটিমেটলি অক্সিজেন ব্যবহার করে। তো রক্তে যখন এই হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, তখন আমাদের শরীরে সব জায়গায় অক্সিজেন ভালো করে যেতে পারে না, যার কারণে দুর্বল লাগে। এই হিমোগ্লোবিনটাই মূলত হচ্ছে যে আয়রন। ঠিক আছে, আয়রনের একটা যৌগ। ঠিক আছে, এই হিমোগ্লোবিনটা কী করে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামে একটা যৌগ গঠন করে। অক্সি হিমোগ্লোবিনটাই সারা শরীরে পৌঁছায় আপনার স্বাভাবিক যে কাজকর্ম, সে স্বাভাবিক কাজকর্ম করতে সাহায্য করে। ঠিক আছে, স্বাভাবিক কাজকর্ম করতে দেয়। তো এই অক্সি হিমোগ্লোবিনটা গঠন হওয়ার জন্য যে হিমোগ্লোবিনটা প্রয়োজন, আর হিমোগ্লোবিনের জন্য আয়রন প্রয়োজন। আয়রন পিরিয়ডিক টেবিলের 26 নম্বর এলিমেন্ট আয়রন, Fe, পরিচিত লোহা, সহজ কথা বলে লোহা। এই লোহা জিনিসটা মানুষের শরীরে রক্তে আছে, ইয়াস। ঠিক আছে, মানুষের একটা ভালোই অংশ লোহা আছে। তো এই লোহার পরিমাণ যখন অনেক কমে যায়, তখনই মূলত আয়রন ডেফিসিয়েন্সি বা এনিমিয়াটা হয়। এই এনিমিয়া দেখার জন্য সর্বপ্রথম আমরা চোখে টান দিলে, এদিকে একটু ওই প্রথমে দেখালাম, টান দিলে একটু সাদা দেখা যায়। ঠিক আছে, আয়রন ডেফিসিয়েন্সি চোখে টান দেওয়ার আগে কিছু লক্ষণ প্রকাশ পায়। আয়রন ডেফিসিয়েন্সি কিছু লক্ষণ প্রকাশ, সেগুলো প্রথমটা হচ্ছে যে দুর্বল লাগা, তো বললামই, কারণ অক্সিজেন যায় না। পরেরটা হচ্ছে যে আপনার অযথা মাথা ঘোরায়। তারপর হচ্ছে যে অযথাই কোনো কারণ ছাড়া পুরো মাথা ব্যথা করে। ঠিক আছে, আপনার এয়ার ব্যথার মতো না, মেয়েদের মাথায় একটা ব্যথা করে, কী বলে, মানে ফ্রন্টাল লোব না, পুরো মাথায় ব্যথা করে। আবার শ্বাসকষ্ট হয়, অনেকে হাঁটাহাঁটি বা পরিশ্রম করলে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে। এরপরে হচ্ছে বুক ধড়ফড় করার পর হচ্ছে আপনার কোনো কাজের প্রতি মনোযোগ কমে যায়। ঠিক আছে, আপনি কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারেন না, কারণ আপনার ব্রেনে পরিমাণ মতো রক্ত পৌঁছায় না। ব্রেনে পরিমাণ মতো রক্ত না পৌঁছালে আপনি কোনো কাজে মনোযোগ দিয়ে করতে পারেন না। এমনকি আপনার আরেকটা লক্ষণ প্রকাশ পায়, সেটা হচ্ছে অনেকে চোখেও কম দেখে। ঠিক আছে, আয়রন ডেফিসিয়েন্সি হলে চোখের জ্যোতিশক্তিটাও কিছুটা কমে যায়। আরও কিছু লক্ষণ আছে, আপনার হাত পা ঠান্ডা হয়ে আসে, চুল পড়া শুরু করে। এরপরে হচ্ছে যে নখ ভঙ্গুর হয়ে যায়। নখ ভঙ্গুর হওয়ার বিষয়টা আয়রন ডেফিসিয়েন্সির একদম শেষ স্টেজে গেলে দেখা যায়। মূলত মুখ বা জিবা, এই জিবা না, জিবা ভেতরের অংশ ফ্যাকাশে হয়ে যায়, অনেকটা ফ্যাকাশে হয়ে যায়, সাদা না, ফ্যাকাশে হয়ে যায়। ফ্যাকাশে কালারটা অনেকটা এরকম কালার, হাতে চামড়ার কালারের মতো। ঠিক আছে, ফ্যাকাশে কালার আমরা মোটামুটি বুঝি। তো অ্যানিমিয়াটা 3টে স্টেজে হয়। একটা হচ্ছে প্রাথমিক অ্যানিমিয়া, একটু মধ্যম অ্যানিমিয়া, আর একটা হচ্ছে যে গুরুতর অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। গুরুতর অ্যানিমিয়া হলে আবার আপনার লক্ষণ আরেকটু বাড়ে। পুরাতন যে লক্ষণগুলো সেগুলো আছে, কিন্তু এখন আবার বিশ্রাম করে শরীরে শ্বাসকষ্ট হতে পারে, অযথা বুকে ব্যথা হতে পারে, মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, আবার হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। ঠিক আছে, অ্যানিমিয়া আপনি যখন একদম প্রায় শেষ পর্যায়ে চলে যাবেন, তখন আপনার বরফ, মাটি, এই ধরনের কুবস্তু খাইতে মন চাইব। ঠিক আছে, তো অ্যানিমিয়া রোগটা খারাপ, মানে নর্মাল শোনা গেলে এটা কিন্তু নর্মাল একটা রোগ না, এটা বড় একটা রোগ। ঠিক আছে, এই অ্যানিমিয়া রোগটাকে বোঝার অনেকগুলো উপায় আছে। প্রাথমিক লক্ষণগুলো তো বললামই, লক্ষণের সাথে চোখ টান দিয়ে বোঝা যায়। চোখ থেকে মোটামুটি ধারণা একটা পাওয়া যায়। তবে আপনি যদি একটু শিওর হতে চান, তাহলে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। যেমন হচ্ছে যায় যে সিবিসি করা যায়। সিবিসিতে রক্তের ফুল কাউন্টটা বের হয়। এই সিবিসিটা করলে মোটামুটি সব কিছু বোঝা যায়। সিবিসি থেকে আপনার অ্যানিমিয়া বোঝার অনেকগুলো উপায় আছে। প্রথম হচ্ছে আপনার হিমোগ্লোবিন 9-এর কাছাকাছি থাকবে, 9-এর কম থাকে। পুরুষের সাধারণত 12 থাকে, মহিলাদের 11 থাকে। এরকম হলেই অ্যানিমিয়ার লক্ষণ প্রকাশ পেতে শুরু, দুর্বলতা দেখা যায়। 9 হলে আমরা এটারে, মানে মেডিকেলে এটাকে 9 হলে এটাকে
সাধারণত অ্যানিমিয়া বলে, ঠিক আছে। 9 গ্রাম পার ডিএল ডেসিলিটার পার ডেসিলিটার, 9 গ্রাম পার ডেসিলিটার বলে, ঠিক আছে। আরও কিছু হয়ে আছে, হিমোগ্লোবিন থেকে বোঝা যায়। এরপর হচ্ছে যে এমসিবি নামে একটা আছে, আপনি টোটাল কাউন্টে এনসিবি পাবেন, এটা আরবিসি কাউন্টের ভিতরে পাওয়া যায়, ঠিক আছে। এনসিবির পুনরূপ হচ্ছে যে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, সরি, এনসিপির পুনরূপ হচ্ছে মেইন কর্পোসোলার ভলিউম, ঠিক আছে, যেটা। তো এনসিবি না এমসিভি, মেইন কর্পাসকোলার ভলিউম নামে কিছু একটা, ঠিক আছে, এটার পুনরূপ। তো এনসিবির পরিমাণ থেকে বোঝা যায়। এনসিবির পরিমাণ থেকে কীভাবে বোঝে? এনসিবি হচ্ছে যে আপনার রক্তের আরবিসি যে রক্তকণিকা আছে, রক্তকণিকার আকার, ঠিক আছে। এই রক্তকণিকার আকার যখন 80 FL, ঠিক আছে, 80 FL ছোটো হয়, এমসিবির পরে এই রক্তকণিকার আকার যখন 80 FL ছোটো হয়, সেক্ষেত্রে হচ্ছে FL পুনরূপটা আমার মনে নেই, 80 FL ছোটো হয়। 80 FL ছোটো হলে এটা আমরা অ্যানিমিয়া বলি, ঠিক আছে। 80 FL থেকে একটু যদি নর্মাল হচ্ছে 80 থেকে 100 FL, যদি 100 FL থেকে একটু বেশি হয়, সেক্ষেত্রে আবার এটা ভিটামিন B12 ঘাটতি, তখন ভিটামিন B12 ঘাটতি দিলে মানুষের খাওয়াটাও রুচি চলে যায়। অ্যানিমিয়া হলেও খাওয়ার রুচি চলে যায়, ঠিক আছে। অ্যানিমিয়া খুব বাজে একটা জিনিস। 80 থেকে 100-র উপরে যদি আপনার এমসিবির পরিমাণ যায়, সেক্ষেত্রে আবার অনেক সময় লিভারের রোগ আছে ধারণা করা যায় এমসিবির পরিমাণ থেকে। আরেকটা থেকে বোঝা যায়, সেটা হচ্ছে MCH, এটা হচ্ছে মেইন কর্পাসকোলার হিমোগ্লোবিন কিছু একটা পুনরূপ। তো এটাও আরবিসিরই টেস্ট, আরবিসি কাউন্টে পাওয়া যায়। এই এমসিএসের রং যদি ফ্যাকাশে হয়, তাহলে আয়রন ঘাটতি, ঠিক আছে। এমসিএস স্বাভাবিক হলে আবার অন্য ধরনের অ্যানিমিয়া হতে পারে, এমসিএস থেকে সাধারণত শিওর হওয়া যায় না। তবে মেইনলি যেটা থেকে শিওর হওয়া যায় সেটা হচ্ছে যে এমসিবি আর হিমোগ্লোবিন থেকেই বোঝা যায়। এমসিবি সবার মনে থাকে না, হ্যাঁ, এমসিবি একটা আলাদা জিনিস, মনে থাকে না। তো সহজ কথা বললে আপনার অ্যানিমিয়া হচ্ছে, আপনি বোঝার উপায় হচ্ছে আপনার হিমোগ্লোবিন থাকবে 9, আপনার এনসিবি থাকবে এমসিভি থাকবে 80-র নিচে, 70, 60, 70 এরকম থাকবে, ঠিক আছে। 60 হলে সিভিয়ার অ্যানিমিয়া ধরে। আর এমসিএস থাকবে 22 PG সামথিং কিছু একটা থাকবে, ঠিক আছে। এখন এই রক্তশূন্যতাকে ফাইট করার জন্য ওষুধ আছে, ঠিক আছে। এই রক্তশূন্যতা সাধারণত মহিলাদের মধ্যে বেশি দেখা যায়, এটার কারণ হচ্ছে মহিলারা খাবার খেতে একটু পিকি হয়। এটার মানে হচ্ছে যে বাসে বেশি, মহিলাদের মধ্যে এই স্বভাবটা একটু বেশি, আর মহিলারা আবজ খাবার খায়, মানে ফাস্টফুড খাবারটা বেশি খায়, যে খাবারগুলো ক্ষতি করে খাবারগুলো বেশি খায়, যেমন ধরুন ফুচকা, আইসক্রিম, মাংস, চিনি টাইপ খাবারগুলো বেশি খেয়ে মহিলাদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা, পুরুষ একটু কম দেখা যায় অ্যানিমিয়া জিনিসটা। যাকে এটা জেনারেলাইজ স্টেটমেন্ট, সব ক্ষেত্রে সত্য না। তো এই অ্যানিমিয়া ফাইট করার জন্য অনেকগুলো উপায় আছে, ঠিক আছে। সর্বপ্রথম সবচেয়ে দ্রুত যে উপায়টা, সেই উপায়টা হচ্ছে যে এরকম একটা স্যালাইন নেওয়া, রক্তের স্যালাইন বলে এটারে, ঠিক আছে। রক্তের স্যালাইন নেওয়া সাধারণত অনেক ক্ষেত্রে হাসপাতালে আরেকজন থেকে রক্ত নেওয়াটাও সাজেস্ট করা হয়। তবে আরেকজন থেকে রক্ত নেওয়া থেকে এরকম স্যালাইন নেওয়াটা ভালো। আরেকজনের রক্ত নিতে আসলে রোগ করতে পারে, সমস্যা, আপনার জ্বরও আসতে পারে একজন থেকে রক্ত নিলে জ্বর আসাটা একদম স্বাভাবিক। আর আপনার শরীর প্রাথমিকভাবে আরেকজন থেকে আসা রক্ত প্রসেসিং হওয়ার পরও ফরেন বডি হিসেবে ট্রিট করা শুরু করে। একটা ঝামেলা আছে, আরেকজন থেকে রক্ত নেওয়া অনেক ঝামেলা আছে। যে ব্যক্তিদের রক্ত নিচে এই ব্যক্তির মাদকসেবী হয়, তাহলে ঝামেলা আছে। সব ক্ষেত্রে মাদকসেবীরা তার বলে না যে ভাই আমি গাঞ্জা খাই, তাই না? তো একটু রিক্স আছে। তো সেক্ষেত্রে একজন থেকে রক্ত না নিয়ে আপনি এরকম স্যালাইন নেওয়াটা বেশি সুবিধা, অনেক ফার্স্ট বলতে আপনার যদি অ্যানিমিয়া হয়, তাহলে আপনি এরকম 2টা নিলে আপনার হিমোগ্লোবিন 9 থেকে 11 কাছাকাছি, 11 একটু বেশি হওয়ার কথা টেকনিক্যালি, তাহলে মানে ক্যালকুলেশন অনুযায়ী আপনার 2 সপ্তাহে 2টা দিতে পারবেন। 500 যেগুলো আর 1 গ্রামেরগুলো সপ্তাহে একটা দেওয়া, মানে এগুলো সপ্তাহে একটা করে দেওয়া হয়। আপনি যদি 500 যেটা দেন, তাহলে আগের দিন আর পরের দিন হিসাবে দেওয়াটা হয়। এটা 500 যেটা 102টা সর্বোচ্চ 1 গ্রামে একবারে দেওয়া যায়, সর্বোচ্চ 2 গ্রাম প্রবলেম দেওয়া যায় একসাথে। তো নর্মালি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 500 গ্রামেরটা। ডাক্তাররা 500 গ্রামেরটাই বেশি সাজেস্ট করে, কারণ দোকানে 500 গ্রামেরটা আপনি বেশি পাবেন। এটা দেওয়া হয় সপ্তাহে একটা করে, হ্যাঁ। এটা দিলে আপনার ফাস্ট হয়। তারপরে আরেকটা যে উপায় আছে সেটা হচ্ছে যে ট্যাবলেট খাওয়া, ফসফেন 210 mg। আরেক রকমের ট্যাবলেট আছে, এটা হচ্ছে যে আইফেক্ট প্লাস। এটার আরেকটা নাম এটা কম্বাইন। এটাতে আছে আপনার আয়রন আছে, জিঙ্ক আছে, ফলিক অ্যাসিড আছে,
ঠিক আছে, এটাতে 3টা উপাদান আছে। 3টা উপাদান দরকারি ফলিক অ্যাসিডের রক্ত বানাতে বা আয়রন তৈরি করতে সহায়তা করে, মানে আয়রন শোষিত হতে সহায়তা, ফলিক অ্যাসিডের রক্তে আয়রন শোষণ হওয়ার জন্য কাজ করে। ঠিক আছে, আর জিঙ্ক স্বাভাবিকভাবেই দুর্বলতা কমায়, আর হচ্ছে যে আয়রনটা তো নিজেদের ঘাটতি কমায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা কম্বাইন্ড ওষুধ। আইপেক প্লাস আরও আছে এরকম, স্কোয়ার আছে, জিপসিআই, আর রেনাটার প্রবলে, ফেরিক্স বি টাইপ কিছু একটা আছে, আর বেক্সিম করা আছে, হোম ফ্লিক্স সামথিং, ফ্লিক্স না, হ্যামোফিক্স এফজেট। ঠিক আছে, বেক্সিম কর। তো এরকম ট্যাবলেটগুলো আছে। এটা হচ্ছে এই ফাইট করার 3টা উপায়। ঠিক আছে, আর সবচেয়ে ফার্স্ট হচ্ছে স্যালাইন, সেকেন্ডারি হচ্ছে যে ফসকন টাইপ, এটা না বানার ফসকন, আরও আছে ফলিপ টাইপ কিছু একটা আছে, অন্য কোম্পানির নাম মনে নেই। আর হচ্ছে যে কম্বাইন যে ওষুধটা জিপসিআই স্কোয়ারের, আর এটা আছে অ্যারিস্টোফার্মার আইপেক প্লাস। এই জিনিসগুলো ফাইট করার জন্য, আয়রন ডেফিসিয়েন্সিকে ফাইট করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এই আয়রন ডেফিসিয়েন্সিকে ফাইট করার এই ওষুধ ছাড়াও আরও অনেক উপায় আছে। সেটা হচ্ছে যে গরুর কলিজা খাওয়া, গরু মুরগি এসবের কলিজা খাওয়া। কলিজাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। ঠিক আছে, মাংস থেকে এটা আছে হেমি টাইপ কিছু একটা, হেমি আয়রন। ঠিক আছে, মাংস থেকে আবার আমাকে বলুন ওই গাছগাছালিতে তো থাকে। হ্যাঁ, গাছগাছালিতের মধ্যে কচু শাক অনেক সবচেয়ে বেশি, কচু, পালং শাক, পাট শাক, এগুলোতে অনেক বেশি পরিমাণে আয়রন থাকে। কচু শাকে বেশি থাকে, লাল শাকও বেশি থাকে। ঠিক আছে, তবে সমস্যা হচ্ছে যে এগুলো হচ্ছে নন হেমি আয়রন, তো ওগুলো শরীরে অত বেশি অ্যাবজর্ব হয় না। আপনি যদি 30 গ্রাম খান, আপনার শরীর সর্বোচ্চ গেলে 1.5 গ্রামের মতো শোষণ করতে পারে। কিন্তু আপনি যদি ইয়াতে খান, তাহলে আপনি যদি মাংসটা খান, তাহলে মাংস জাতীয় যে হেমি আয়রনটা বলে যেটাকে, আপনি যদি মাংসেরটা খান, সেক্ষেত্রে আপনার প্রায় 10%-এর উপরে, আর ওই ক্ষেত্রে 5%-এরও কম হয়। 5% পুরো হয় না সবার, কারণ আমরা হাইস্টটা ধরে আর কি 5%-এরও কম অ্যাবজর্ব হয় মানুষের শরীরে। আর হেমি আয়রনটা 10-15%-এর মতো অ্যাবজর্ব হয়। ঠিক আছে, আর সবচেয়ে বেশি আয়রন পাওয়া যায় আপনার লাল মাংসে, আপনার হচ্ছে যে কলিজাতে। ঠিক আছে, কলিজা যে জিনিসটা আছে, গরু বা কলিজাতে বেশি পাওয়া যায়। তবে সেক্ষেত্রে আপনার ডেফিসিয়েন্সিটা পূরণ হতে সময় লাগবে। তবে ওগুলো খাওয়া ভালো, ওগুলো আপনার অন্যান্য উপাদানগুলোকে মোটামুটি করবে। আর আপনার যদি ফার্স্ট লাগে, আপনার যদি হিমোগ্লোবিন 9-এর নিচে নেমে, মানে 9 থাকে বা 9-1-2 থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি স্যালাইন নেওয়াটা বেটার। স্যালাইন নেওয়ার পরে আপনি যে রক্তে যে স্যালাইন আছে, স্যালাইন বলে এটাকে সহজ বাংলা বলে, এটা হচ্ছে যে এসকেপের ম্যাক্সপার, আরও আছে বেক্সিমকর, ফেরেন্টাস, আরও আছে, আমার সবগুলো নাম মনে নেই। এগুলো বেশি কাজ করে, দ্রুত কাজ করে। ঠিক আছে, আর মোটামুটি আয়রন সম্পর্কে গেছে। তবে আরেকটা জিনিস আছে, আপনার শরীরে কিন্তু আপনি ধরেন আয়রন জাতীয় খাবার খাচ্ছেন, আয়রনটা শোষণ হয় না, অনেকের শোষণ না হওয়ার কারণে অ্যানিমিয়া হতে পারে। হয়তো ইয়াং বয়সের মেয়েদের মধ্যে বেশি দেখা যায়, কারণ গর্ভাবস্থায় জিনিসটা বেশি দেখা যায় যে মানুষের মধ্যে ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে মহিলাদের মধ্যে। তো সেক্ষেত্রে হয় কি, আপনি খাচ্ছেন আয়রনযুক্ত খাবার খাচ্ছেন, কিন্তু সেগুলো শোষণ হচ্ছে না। শোষণ না হলে কিন্তু লাভ নেই, শোষণ হতে হয়, যে কোনো জিনিস শোষিত হতে হয়, শোষাল। আচ্ছা, এই আয়রনের জন্য আপনার লাগে হচ্ছে যে ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিডটা পাওয়া যাচ্ছে পলিসন নামে একটা ট্যাবলেট আছে, এটা জেসন কোম্পানির। 5 টাকা পাতা, 10টা ট্যাবলেট 5 টাকা, 50 পয়সা করে ফিস। তো এটা অনেকে কন্টিনিউ হয়, অনেক ডাক্তার এটা সাজেস্ট করে না, এটা কন্টিনিউ কম বেশি অনেক মেয়েরা খায়, যাদের অ্যানিমিয়া আছে তারা খায় মোটামুটি। সেই সাথে অন্যান্য খাবার খেলে তাদের হয়ে যায়। ঠিক আছে, তবে হিমোগ্লোবিন যদি 10-এর নিচে নেমে যায়, 9-এর কাছাকাছি থাকে, তাহলে আপনার এগুলা পলিসন বা ট্যাবলেট খাওয়া হচ্ছে, স্যালাইন নেওয়াটাই বেটার। 2টা স্যালাইন নেওয়ার পরে একটু উঠে গেলে আপনি কন্টিনিউয়াসলি পলিসন টাইপ বা এই ধরনের আইপেক প্লাস বা জিপসি এগুলো কন্টিনিউ করলে না। ঠিক আছে, হচ্ছে কথা। আর গর্ভাবস্থায় জিনিসটা বেশি দেখা যায়। গর্ভাবস্থায় যদি আপনার অ্যানিমিয়া হয়, আর সেটা যদি ডাক্তার, গাইনি ডাক্তাররা ওষুধ দিয়ে দেয়, কিন্তু আপনি যদি গাইনি ডাক্তারের কথা না শুনে না খান, সেক্ষেত্রে হবে কি, বাচ্চাদের বিকাশ হবে না। সেক্ষেত্রে আবার একটা জিনিস দেখা যায় যে বাচ্চাদের বিকাশ হয় না, এটা জিনিস দেখাই। ঠিক আছে, ফলিক অ্যাসিডে বাচ্চার মধ্যে কেমন রোগ দেখা যাবে। ফলিক অ্যাসিড ফলিক
ফলিক অ্যাসিডের গর্ভাবস্থায় যদি ফলিক অ্যাসিডের অভাব, তাহলে বাচ্চাদের শরীরে এরকম ফোসকা দেখা দিতে পারে, এটা জন্মের পরেই দেখা যায়। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এটা ফলিক অ্যাসিডের ঘাটতি না, ফলিকশন খাইতে হবে, ডাক্তারের কথা শুনতে হবে। আর অ্যানিমিয়াকে মোটেও করা যাবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যানিমিয়া বা রক্তশূন্যতাকে অবহেলা না করুন। আর অ্যানিমিয়া সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, অ্যানিমিয়া যদি হয় তখন আপনার শরীরে অন্যান্য ওষুধ তেমন একটা কাজ করে না। শরীরে দুর্বলতার সবচেয়ে কমন কারণ হচ্ছে রক্তশূন্যতা বা আয়রন শূন্যতা বা অ্যানিমিয়া। ঠিক আছে, ভালো করে ট্রিট করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।